পে স্কেল পিছিয়ে দেওয়ার পরামর্শ আইএমএফের। এর পাশাপাশি আইএমএফ আরও 3টি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গত কয়েকদিন আমরা পে স্কেল ইস্যুতে আইএমএফের মনোভাব বা আইএমএফের পরামর্শ নিয়ে কথা বলছিলাম। আপনারা ইতিমধ্যে জানেন যে 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আইএমএফের প্রতিনিধিরা বাংলাদেশে অবস্থান করবেন এবং তারা বেশ কয়েকটি বৈঠকে অংশগ্রহণ করবেন। এর ভিতরে একটি বৈঠক কেবলমাত্র পে স্কেল নিয়ে। গতকালকে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের সাথে আইএমএফের প্রতিনিধিদের সাক্ষাৎ হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে সভাও হয়েছে। সেই সভার পর মাননীয় অর্থমন্ত্রী মহোদয় জানিয়েছিলেন যে পে স্কেল বিষয়ে কোনো কথা হয়নি। কিন্তু আজকে আমরা জানতে পারলাম আমরা যে ভয়টা করেছিলাম সেটাই, অর্থাৎ পে স্কেল পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে আইএমএফ। পরামর্শ কথাটা বলা হচ্ছে, কিন্তু এর ভিতরেই এক ধরনের ডিকটেশন থাকে। যারা এই ধরনের বৈশ্বিক সংস্থাগুলোর কার্যকলাপ নিয়ে ওয়াকিবহাল বা যারা এই সমস্ত বিষয়গুলো জানেন, যে আমরা সাদা চোখে যেটা দেখছি সেটা কি কেবল পরামর্শ কি না। তারপর কথা হলো যে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বললেন, কিন্তু আজকে আবার ঠিক তার উল্টোটা আমরা জানতে পারলাম। সত্যিকার অর্থে বিষয়টা কি? আমরা যেটা বলেছিলাম যে পে স্কেলে হয়তোবা শকুনের চোখ পড়েছে, শেষ পর্যন্ত সেটিই হলো। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। পে স্কেল নিয়ে আলোচনা, বোধ করি যতগুলো আলোচনা আমরা পে স্কেল নিয়ে করেছিলাম সেখানে আশাব্যঞ্জক আলোচনাও ছিল, হতাশাব্যঞ্জক আলোচনাও ছিল, কিন্তু এতটা হতাশাব্যঞ্জক আলোচনা খুব সম্ভবত এর আগে অন্তত আমি করিনি। এর কারণটা হলো যে মহান জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় ঘোষণা করেছিলেন 1 জুলাই থেকে পে স্কেল কার্যকর হবে। তো সেই হিসেবে আমরা ধরে নিতে পারি, যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, কোনো গেজেট প্রকাশিত হয়নি, আমরা ধরে নিতে পারি যে পে স্কেল কার্যকর। এবং এই পে স্কেলের বিষয়ে সবচেয়ে বেশি ধন্যবাদ যাকে দেওয়া যায় বা যাকে দেওয়া উচিত, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, যে সমস্ত প্রতিকূলের বিপরীতে, কারণ পে স্কেল বিরোধী যে অংশটি সক্রিয়, খুব ক্ষমতাশালী অংশ তারা, এবং তারা আমাদের সমাজের সবচেয়ে বেশি যারা প্রভাব রাখতে পারেন সেই ধরনের একটি অংশ পে স্কেলের বিরোধিতা করেছে। তো সেইখানেও মাননীয় প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত নীতিগতভাবে সিদ্ধান্ত দিয়েছেন। মানে নীতিগতভাবে সিদ্ধান্ত, এগুলো তো একটা অফিসিয়াল ওয়ার্ড, আমরা যদি একটু মানে এটা বাদ দিয়ে যদি একটু বলি, মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন এবং ওই ফলশ্রুতিতেই আমরা ওই ঘোষণাগুলো পেয়েছি। তো এই অবস্থায় এইখানে এসে যখন আমরা অপেক্ষা করছি গেজেট কবে নাগাদ প্রকাশিত হবে এবং আমরা কবে নাগাদ বেতন পাব, আমরা অনেকেই বেতনের বৃদ্ধিটাও হিসেব করে ফেলেছিলাম। তো সেই জায়গাটাতে এসে এরকম একটি খবর সত্যিকার অর্থেই হতাশাজনক খবর। কিন্তু তারপরও আমি আশাবাদী যে শেষ পর্যন্ত আমরা পে স্কেল পাবো, কারণ যেই দাবিটি ন্যায্য, যেই দাবিটি অনেক আগেই পূরণ করা উচিত ছিল, এটা তো দাবি না, মানে দাবিটা যখন আমরা বলি তখন সেখানে মানে লজিক্যালি অনেকগুলো বিষয় দাঁড়িয়ে যায়। এটা আমাদের প্রাপ্য, অনেক আগেই এটা আমাদের পাওয়া উচিত ছিল, কিন্তু সেই জায়গাতে এসে এরকম একটি খবর, সত্যি কথা বলতে কি যে একটু মনে হয় হতাশ। প্রিয় সহকর্মীরা, আপনারাও হতাশ হবেন জানি, কিন্তু একদমই যে হাল ছেড়ে দেবেন বিষয়টা এমনটা নয়, একটু অপেক্ষা করতে হবে। কারণ আমি আমার ভিডিওগুলোতে প্রথম ভিডিও যখন করি তখন আপনারা কিছু কমেন্ট করেছিলেন, অনেকে এই বিষয়টির গুরুত্ব বুঝতে পেরেছিলেন। দ্বিতীয় ভিডিওটিতে আইএমএফের বিষয়ে, সেখানে আপনারা প্রায় সবাই বিষয়টি বুঝতে পেরেছেন এবং আজকে অনেকেই যাদেরও বোঝার বাকি আছে, মানে পে স্কেল বলতে আপনারা শুধু বেতন বাড়ানো যারা বোঝেন তাদের জন্য বেতন আপাতত বাড়ছে না, তবে পে স্কেল হবে। আমি আশাবাদী, সব সময়কার জন্য আশাবাদী। আমি আশ্বাস রাখতে চাই, আমি বিশ্বাস রাখতে চাই মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের ঘোষণার উপর এবং আমাদের সর্বশেষ ভরসাস্থল মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর।
ওই জায়গাটা থেকেই আমি বলছি যে ইনশাল্লাহ আমরা পে স্কেল পাবো। তো পে স্কেল নিয়ে এই যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলোর একটু জিস্ট পয়েন্টগুলো আমরা একটু দেখে আসি, একটু লক্ষ্য করে শুনবেন, কারণ এখানে অনেকগুলো কথা আছে যে কথাগুলো আপনারা বুঝলে মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন যে আসলে পে স্কেলটা বারবার আটকে যাচ্ছে কোথায় এবং সেই প্রতিক্রিয়াশীল অংশটা কি কি বিষয়ের সুযোগগুলো নিচ্ছে। তো আইএমএফের পর্যবেক্ষণ, নবম পে স্কেলের নতুন বেতন কাঠামো এবং সরকারের আভ্যন্তরীণ প্রস্তুতির মূল পয়েন্ট। পে স্কেল পিছিয়ে দেওয়ার বিষয়ে আইএমএফের পরামর্শ এবং কারণ, বাস্তবায়ন স্থগিতের তাগিদ, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়ার বা স্থগিত রাখার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। রাজস্ব ঘাটতি ও ব্যয় বৃদ্ধি, আইএমএফের পর্যবেক্ষণ অনুযায়ী সরকারের আভ্যন্তরীণ রাজস্ব আদায় এখনও লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম এবং বড় ধরনের বাজেট ঘাটতি রয়েছে। এই সংকট বড় আকারের বেতন বৃদ্ধি সীমিত রাষ্ট্রীয় তহবিলের উপর মারাত্মক আর্থিক চাপ সৃষ্টি করবে। মূল্যস্ফীতির নতুন ঝুঁকি, মূল্যস্ফীতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই অবস্থায় নতুন পে স্কেল কার্যকর হলে বাজারে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ প্রবাহিত হবে। এতে মানুষের ভোগ ব্যয় এক লাফে বেড়ে গিয়ে পণ্যের দামকে আরও উস্কে দিতে পারে। আইএমএফের উদ্বেগের 4টি প্রধান অর্থনৈতিক ইস্যু। আইএমএফ শুধু পে স্কেল নয়, বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির 4টি বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নবম জাতীয় পে স্কেল, পর্যাপ্ত রাজস্ব ব্যবস্থা না করে বড় সরকারি ব্যয় বৃদ্ধির নেতিবাচক প্রভাব, ভর্তুকি কমাতে না পারা, নতুন বাজেটে কিছু খাতে ভর্তুকি শূন্যে নামিয়ে আনার কথা থাকলেও উল্টো বাড়ানো হয়েছে, বিশেষ করে বিদ্যুৎ খাতের বকেয়া ভর্তুকি পুরোপুরি না কমায় উদ্বেগ। ব্যাংক খাতের সংস্কারহীনতা, খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ব্যর্থতা, মূলধন ঘাটতি, দুর্বল সুশাসন এবং দুর্বল ব্যাংক ও ইসলামী ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক দেওয়া বিশেষ তারল্য সহায়তার শর্ত ও অর্থ ফেরত নিয়ে প্রশ্ন। রাজস্ব প্রশাসনের ধীরগতি, জাতীয় রাজস্ব বোর্ডকে এনবিআর নীতি প্রণয়ন এবং রাজস্ব সংগ্রহ, এই 2টি পৃথক কাঠামো পুনর্গঠনের কাজ ঝুলে থাকা। বাকি বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আমি আগে এই বিষয়গুলো নিয়ে কথা বলি। আইএমএফ যে বিষয়গুলোর কথা বলেছে, সত্যি সেই বিষয়গুলো অস্বীকার করার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। প্রথম কথা হচ্ছে যে আমাদের ভর্তুকি না কমানো। আইএমএফ যখন কোনো দেশকে ঋণ সহায়তা দেয়, তখন তাদের অনেকগুলো শর্তের ভিতরে অনিবার্য বা আবশ্যকীয় একটি শর্ত হিসেবে থাকে ভর্তুকি ব্যয় কমানো। তো এখানে অর্থনীতির আরও অনেকগুলো বিষয় আসবে। তো আমরা সোজা ভাষায় বলি সেটা হচ্ছে যে এই ভর্তুকি কমানোর একটি চাপ থাকে, কিন্তু এ ধরনের একটি দেশ, উন্নয়নশীল একটি দেশ, তারা যদি কিছু কিছু খাতে ভর্তুকি না রাখে তাহলে অর্থনীতির উপরে এক ধরনের চাপ পড়ে, বিশেষ করে বেশিরভাগ সাধারণ জনগণের দৈনন্দিন জীবনযাপনে বা ব্যয়ের উপরে বিশাল বড় একটি চাপ পড়ে। তো এইখানে উন্নয়নশীল রাষ্ট্রগুলো চেষ্টা করে যে কিছু কিছু খাতে ভর্তুকি দেওয়ার জন্য, এবং এইখানে আমাদের যে ভর্তুকির পরিমাণ, আমাদের জ্বালানি খাত, আমাদের বিদ্যুৎ খাত, আমাদের চিকিৎসা খাত, আমাদের যোগাযোগ খাত, উন্নত দেশগুলোতে এই ভর্তুকির পরিমাণ আরও অনেক বেশি। তো ওইটা আমরা আলোচনা করতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে, আমরা ওইটা নিয়ে আলোচনা আপাতত করছি না। ব্যাংক খাতের সংস্কারহীনতা, আমি একজন ব্যাংকার ছিলাম আগে, এটা আপনারা জানেন। তো মোটামুটি আপনার পেপার পত্রিকাতে যেটা দেখেন, বাস্তব চিত্রটা হয়তোবা তার থেকেও আরও একটু কঠিন বাস্তব চিত্র। এবং ব্যাংকিং খাতের যতগুলো ইন্ডেক্স বলি বা যতগুলো প্যারামিটার বলি আমরা, ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি, ঠিক এই মুহূর্তে আমরা একদম তলানিতে আছি। বিশ্বাস করবেন না, যেহেতু ব্যাংকার ছিলাম, এই ইন্ডেক্সগুলো যখন দেখি তখন অনেক সময় পশম দাঁড়িয়ে যায় যে এই অবস্থাতে আমাদের ব্যাংকিং খাত টিকে আছে কিভাবে। এবং একটি ইনফরমেশন আপনাদেরকে দেই, যেটা হচ্ছে যে এরপর আমরা ব্যাংকিং খাতের যে স্ট্যাবিলিটিটা দেখতে পাচ্ছি বা ব্যাংকিং খাতের যে বিকাশটা দেখতে পাচ্ছি, সামহাও এটা এক্সেল বা ডিমের খোলসের উপরে দাঁড়ানো। কলাপসের যে বিষয়টা, সেটা বিগত প্রায় 1 দশকের বেশি সময় ধরে ব্যাংক খাতের এই সমন্বয়হীনতা এবং ব্যাংক খাতে সীমাহীন লুটপাট আজকে ব্যাংক খাতকে
এখানে এনে দাঁড়িয়েছে। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে যাদের জিডিপির সাইজ মোটামুটি বড় সাইজের জিডিপি এবং বাজেট ও মোটামুটি প্রায় 9,28,000 কোটি টাকা বা তারও বেশি টাকার বাজেট, তো সেই অবস্থাতে একটি শক্তিশালী ব্যাংকিং খাত না হলে এই অবস্থাতে অর্থনৈতিক কার্যক্রমগুলো পরিচালনা করাটা অনেকটাই ঝুঁকি এবং খুব বড় মাপের ঝুঁকি। আর আরেকটা বিষয় হচ্ছে রাজস্ব প্রশাসন, যেটা এনবিআরকে দুভাগে ভাগ করার, যেটা গত অন্তর্বর্তী সরকারের সময় এটা নিয়ে কথা হয়েছিল এবং চেষ্টাও করা হয়েছিল, শেষ পর্যন্ত এটার করা হয়নি। তো এখন এই অবস্থাটাতে আইএমএফ যেটা বলেছে যে মূল্যস্ফীতির কথাটা বলেছে, অর্থাৎ এই অবস্থায় যদি পে স্কেল দেওয়া হয় এবং বেতন যদি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় তাহলে মূল্যস্ফীতির একটি প্রভাব দেখা যাবে। আপনারা যারা আমার শুরুর দিকে ভিডিওগুলো দেখেছেন সেখানে আমি দেখিয়েছি যে মূল্যস্ফীতি শুধুমাত্র পে স্কেল দিলেই যে হবে এমনটা নয়, এবং বাংলাদেশের বিগত 8টি পে স্কেলের কোনো পে স্কেলের উল্টো ঘটনা ঘটেছে। পে স্কেল দেওয়ার পরে উল্টো মূল্যস্ফীতি ঋণাত্মক, মানে মূল্যস্ফীতি কমে গিয়েছে। তো সেটা যে খুব শক্তিশালী একটি যুক্তি, বিষয়টা এমনটাও নয়, আবার যে এটা উদ্বেগের কোনো বিষয় নয় বিষয়টা তাও না। এই কারণে সরকার স্টেক হোল্ডারদের সাথে বারবার বৈঠক করেন, বিশেষজ্ঞদের সাথে বারবার বৈঠক করেন। মানে পে স্কেল বলতে যে আপনারা বেতন বাড়ানো বুঝি আমরা, সোজা কথা ওই বেতন বাড়ানোটা কতটুকু বাড়ালে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যাবে। কারণ যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে বর্ধিত যে বেতন আপনারা পাবেন বা আমরা পাবো সেটা ওই সিন্ডিকেট, ওই বাজার ব্যবসায়ীরাই খেয়ে ফেলবে। অর্থাৎ তখন আমরা টাকার অঙ্কে দেখব যে বেতন বৃদ্ধি পেয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি বা বাস্তব জীবনে আমরা দেখব আমাদের জীবন সেই আগের মতোই চলছে। তো এই অবস্থাটাতে মূল্যস্ফীতির যে বিষয়টা, এবং বাংলাদেশে গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে খাদ্য পণ্যে, এবং আমরা যদি খাদ্যপণ্যে খুব বেশি, এটা মনে হয় যে একবার প্রায় 12% ছুঁই, যেটা খুব মানে উদ্বেগের বিষয়। তো এর পাশাপাশি আরও যে বিষয়গুলো আছে, প্রস্তাবিত বেতন কাঠামো, এগুলো নিয়ে আর কথা বলবো না, কারণ এখন বিষয়টা হচ্ছে যে মানে পে স্কেল অনেকটাই আইসিইউতে চলে গিয়েছে। এখন একে আগে বাঁচাতে হবে, এরপরে এর হাত পা চোখ নাক কান ঠিক আছে কিনা সেটা পরের বিষয়। জরিপ এবং জীবনযাত্রার ব্যয়ের পরিসংখ্যান, যেটা নিয়ে আমি মানে একটু কথা বলবো, একটু ভিডিওটা বড় হবে কিন্তু তারপরেও সেটা হচ্ছে যে আইএমএফ সব কিছুই বলেছে, তাদের সবগুলো কথারই যুক্তি আছে, কিন্তু এর জন্য আপামর সরকারি কর্মচারীরা কি দায়ী বা কতটুকু দায়ী? হ্যাঁ, এটাও ঠিক বলতে পারেন যে হয়তোবা দায়ী। সরকার যদি দায়ী হয়ে থাকে তাহলে সরকারের চালক হিসেবে বা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নকারী হিসেবে সরকারি কর্মচারীরা তো দায়ী, কিন্তু সেটা কতটুকু দায়ী বা সবাই কি দায়ী? এখন জরিপগুলো যেটা বলছে, সাধারণ এবং নাগরিক জরিপ 1,67,500 সরকারি চাকরিজীবী এবং 61,500 নাগরিকের উপর করা জরিপে 50.43% মানুষ মূল্যস্ফীতির সঙ্গে বেতনের সমন্বয় এবং 79.5% মানুষ 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন বেশি বাড়ানোর পক্ষে মত দেন। বিবিএস লিভিং স্ট্যান্ডার্ড সার্ভে 2025 এই তথ্য অনুযায়ী দেশের একটি পরিবারের গড় মাসিক ব্যয় 35,311 টাকা, সিটি কর্পোরেশনের 46,778 টাকা এবং 6 সদস্যের পরিবারের গড় ব্যয় 66,253 টাকা। মানে আপনারা কি বুঝতে পারছেন যে এই সংখ্যাগুলো কি বলছে? এই সংখ্যাগুলো আমাদেরকে বলছে যে আমরা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছি, ধীরে ধীরে। এবং এই যে 35,311 টাকা গড় যে ব্যয়টা যেটা বলা হলো এভারেজ বা সারা দেশে, তো সেখানে একজন মানে একজন ব্যক্তি তিনি যদি 8,250 টাকা বা 10,000 টাকা বেসিকে তিনি যদি বেতন পান, হয়তো সব মিলিয়ে 16-17 টাকা বেতন পান, তাহলে তিনি কিভাবে দিন যাপন করেন? এবং একজন নবম গ্রেডের চাকরিজীবী সিটি কর্পোরেশনে তিনি কি 46,778 টাকা বেতন পান, সদ্য যোগদানকৃত বা 1-2 বছর বা 3 বছর চাকরি করেছেন? এর মধ্যে অষ্টম পে স্কেলে
টাইম স্কেল সিলেকশন গ্রেড বন্ধ করে দেওয়া হয়েছে। তো সুতরাং IMF আমাদেরকে যে পরামর্শটা দিচ্ছেন, আমরাও তাদেরকে তো আর পরামর্শ দিতে পারবো না, কারণ ওই যোগ্যতা ওই মেধা ওইটা নেই। কিন্তু তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা এটাও একটু দেখবেন, শুধু সরকারকে দেখবেন না, শুধু সরকারের বাজেট দেখবেন না, শুধু সরকারের অর্থনৈতিক পরিকল্পনা দেখবেন না। ম্যাক্রো ইকোনমি এবং মাইক্রো ইকোনমি দুইটা টার্ম ব্যবহার করা হয়, ব্যষ্টিক এবং সামষ্টিক। আপনারা শুধু সামষ্টিকটা দেখছেন, একটু ব্যষ্টিকটাও দেখবেন। তো সুতরাং ওই জায়গা থেকে পে স্কেলকে স্থগিত না করে আপনাদের যে পরামর্শটা সেটা দ্রুত দিয়ে দেন, কম হোক বেশি হোক, আমরা চাই পে স্কেলটা চালু হোক। প্রিয় সহকর্মীরা, আপনারা মনে হয় আমার সাথে পুরোপুরি একমত হবেন, কারণ এখন যে অবস্থায় এসেছে, আমি যেটা বলেছিলাম যে পে স্কেল এখন ICUতে আছে, আগে একে বাঁচাই আমরা, এরপরে ইনশাল্লাহ ভালো কিছু আমরা পাবো। তো বেতন অনুপাত এগুলো নিয়ে আর কথা বলবো না, আর এগুলো নিয়ে অর্থমন্ত্রী NBR এর অবস্থান এগুলো নিয়ে আর কথা বলবো না, বাংলাদেশ ব্যাংকের অবস্থান এগুলো নিয়ে আর কথা বলবো না। ভিডিওটা এমনিতে একটু বড় হয়ে গেছে। এই ফাঁকে একটু বলে রাখি যে 2-3 দিন আগে ঐক্যবদ্ধ কর্মচারী ঐক্য পরিষদ বা সমিতি তারা একটি সরকারের কাছে দাবি তুলেছেন। আমি সেই দাবিটা নিয়ে কথা বলেছিলাম, কিছু জায়গায় আমার দ্বিমত ছিল। আসলে এখন দ্বিমত থাকুক আর একমত থাকুক, আমাদের উচিত সমস্ত সরকারি কর্মচারীদের তথা যারা সরকারি কর্মচারীরা বেতন পেলে এক ধরনের সমাজে আমাদের প্রতি একটি বিদ্রুপ একটি বিরূপ ধারণা আছে যে সরকারি কর্মচারীদের বেতন বেড়ে গেলে মনে হয় এরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি স্পষ্ট করে বলছি, আমরা সরকারি কর্মচারীরা যারা আছি, আমরা এই সমাজেরই মানুষ। যেই বেতনটা বৃদ্ধি হবে সেটা আমরা আমাদের পরিবারের জন্য তথা আমাদের সমাজের জন্যই খরচ করব। তো সেখানে বিষয়টা এমনটা নয়। এবং একটি পে স্কেল যখন দেওয়া হয় তখন বেসরকারি খাতে এর প্রভাব পড়ে। তো সুতরাং আমি সবাইকে অনুরোধ করব যে বিরোধিতার জন্য বিরোধিতা নয়, অথবা যেটাকে আমরা বলি যে আরেকজনের ভালো হচ্ছে সেই জায়গা থেকে বিরোধিতা নয়। আমি সবাইকে অনুরোধ করব যৌক্তিক কারণে আপনারা পে স্কেলের পক্ষে থাকুন, এবং এই যে দাবিটি, আমি এটাকে আর দাবি বলছি না, আমাদের প্রাপ্যটিকে আপনারা সমর্থন করুন। এবং সরকারি কর্মচারী ঐক্য পরিষদ সহ সবাইকে অনুরোধ করব বিনীতভাবে যে যেহেতু আমরা সরকারি চাকরি করি, আমাদের কিছু আইনি বিধিনিষেধ আছে, আমরা সেই আইনি বিধিনিষেধের মধ্যে থেকেই আমরা নিয়মতান্ত্রিক উপায়ে সরকারের কাছে আমরা আমাদের প্রাপ্যটুকু তুলে ধরব, এবং আমরা সেই নিয়মতান্ত্রিক উপায়ে আমরা আমাদের প্রাপ্য আদায়ের জন্য আন্দোলন বলি বা কাজ বলি, যাই বলি, সেটা আমরা চালিয়ে যাব। তো প্রিয় সহকর্মীরা, কি মনে হয় আপনাদের পে স্কেল শেষ পর্যন্ত কোথায় যাবে, পে স্কেল শেষ পর্যন্ত কি হবে? এবং আপনাদের সাথে দীর্ঘদিন পর্যন্ত আছি, আমি সবসময় স্রোতের বিপরীতে হেঁটেছি, সস্তা জনপ্রিয়তা কখনোই চাইনি, সত্যি কথাটি বলার চেষ্টা করেছি, এবং আমি বিশ্বাস করি আপনাদের কাছে আমাদের অর্থাৎ আপনাদেরই পাঠঘরের একটি বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি হয়েছে। সেই জায়গা থেকেই বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পে স্কেল নিয়ে আলোচনাগুলো যখন শুনবেন সবসময়কার জন্য একটু নির্লিপ্ত থেকে আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন, কারণ আমরা সবসময় স্রোতের বিপরীতে হেঁটেছি, সবসময় আমরা সত্যি কথা বলেছি। আমাদের উপর ভরসা রাখতে পারেন, আমাদের আলোচনার উপর ভরসা রাখতে পারেন, এবং আমরাও আপনাদের উপর ভরসা রাখতে চাই যে 24 লাখ 25 লাখ সরকারি কর্মচারী আছেন, যে পেনশনভোগীরা আছেন, সেটা সহ আপামর জনসাধারণের উপর যে এটা আমাদের প্রাপ্য, আমাদের সবার এটা প্রাপ্য, এবং এই দাবিটাতে সবাই আমরা একমত। ইনশাল্লাহ ভালো কোনো খবর নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনাদের মতামতের জন্য অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।